নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের নেতার জানাজা শেষে আজিমপুরে হবে দাফন। স্ত্রীর মামলায় 5 জন অজ্ঞাত আসামি। বিচার ও তদন্তের দাবি পরিবার সতীর্থদের। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে। আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবি সালাউদ্দিন আহমেদের। মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা কোনো প্রভাব ফেলবে না। অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। আইনের ভিত্তিতেই হবে প্রার্থিতা ফিরে পাবার আপিল নিষ্পত্তি, জানালেন সিএসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন। আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার। চলমান সংকট সমাধানে আগামী সপ্তাহে অনিয়মিত কোম্পানিগুলোর সাথে আলোচনা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার। অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হয়েছে। সকালে স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানান, কয়েকদিন থেকেই মৃত্যুর শঙ্কার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। এদিকে তেজগাঁওয়ের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভির ফুটেজে দুজনকে অন্ধকারে ওঁত পেতে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কি আছে সেই বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখে এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে চলছে অভিযান। বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ওই নেতাকে গুলি ছুড়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, এমন অভিযোগ সতীর্থদের। টিভি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করছেন, আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইনসাফে বিশ্বাসী ইসি সবাই ন্যায় বিচার পাবেন। সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন সিএসি। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। এই কার্যক্রম শেষ হবে আগামীকাল। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। গত 3 দিনে আপিল আবেদন জমা পড়েছে 295টি। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, আগামীকাল তো শেষ দিন, আজকে মোট কতজন প্রার্থিতা ফিরে পাবার আপিল করলেন? সর্বশেষ খবর অনুযায়ী আমরা দেখেছি যে আপিলকারীদের সংখ্যা বা মোট আপিলের সংখ্যা আজকের দিনে সেটি 100 ছাড়িয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী আমরা 5টার কিছু সময় পর আমরা মূল যে সংখ্যাটি আজকের এবং সর্বমোট সেই চূড়ান্ত হিসাবটি আমরা জানতে পারবো। কারণ আমরা প্রতিদিনই দেখি যে আসলে প্রচুর পরিমাণ প্রার্থী আসছেন বা সংক্ষুব্ধ ব্যক্তিরা আসছেন আপিল করতে, এবং তারা আসলে 5টার পরেও অনেকে আসেন। এবং যেহেতু তারা সংখ্যায় এখন শেষ মুহূর্তের দিকে এসে আপিলকারীদের সংখ্যা অনেক বেড়ে গেছে, সেহেতু আমরা দেখেছি যে আসলে যেহেতু প্রচুর মানুষ আসছে, সেহেতু 5টার পরেও আসলে আপিল গ্রহণ কার্যক্রম চলমান। এখানে আরেকটু বলে রাখি
দেখি যে এর মধ্যে যে এই আপিলের জন্য যে বুথগুলো করা হয়েছে নিচে নির্বাচন ভবন প্রাঙ্গণে, সেই বুথ পরিদর্শনে কিন্তু এসেছিল ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারা বুথ পরিদর্শন করে এবং তারা এরপরে সিইসির সাথে বৈঠক করতে ঢুকে যান। তারা সিইসির সাথে বৈঠক করতে বসেন ঠিক 4:45টার দিকে, এবং এখানে ইউরোপীয় ইউনিয়নের মোট 4 সদস্যের প্রতিনিধি দল আছে এবং যাদের মধ্যে রয়েছেন আইভার্স আইজাবস, যিনি হচ্ছেন ইউ ইলেকশন অবজারভার মিশনের, এবং তিনি হচ্ছেন সেই মিশনের চিফ অবজারভার। এবং এছাড়া থাকছেন মিস ইন্টালেস, তিনি হচ্ছেন ডেপুটি চিফ অবজারভার। এছাড়াও রয়েছেন মিস এইরিনি মৌরানি গৌরানি, উনি হচ্ছেন লিগাল অ্যানালিস্ট, এবং রয়েছেন মিস্টার ভাসিল ভাসাঙ্কা, তিনি হচ্ছেন ইলেকশন অ্যানালিস্ট। অর্থাৎ এই মোট 4 জন তারা হচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের তরফ থেকে তারা এসেছেন, এবং তারা বৈঠকে বসেছেন সিইসির সাথে, এবং সিইসির সাথে বৈঠক শেষে হয়তো তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, কিংবা তারা যদি না বলেন পরবর্তীতে কমিশনের তরফ থেকেও কেউ বলতে পারেন। যেহেতু এর মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনী পর্যবেক্ষক, আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেই সিদ্ধান্তের আলোকেই হয়তো আজকের এই বৈঠকটি হচ্ছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব, প্রয়োজন মনে করলে প্রশাসনে রদবদল করতে পারবে ইসি, এই মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মন্ত্রণালয় থেকে প্রশাসনের কোনো রদবদল করা হবে না, ইসি প্রয়োজন মনে করলে রদবদল করতে পারে। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করেছে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে তা অভিযোগ হিসেবে জানানোর আহ্বান করেন তিনি। বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়েও ইসিতে আপিল করার সুযোগ আছে, তাই আপিল করার পরামর্শ দেন তিনি। আমরা রদবদলের কথা তো বলছি না, তবে নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করবো, সেটা সেইভাবে ব্যবস্থা নেব। কারণ নির্বাচন কমিশন সিদ্ধান্ত বা অভিমতের এখন অনেক বেশি মূল্য। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক। অভ্যুত্থানে শহীদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এমন সংখ্যা জানান তিনি। দাবি করেন, সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। জানান, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য নেতাকেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণ অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যেই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই, এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি। দর্শক, আপনাদের সংবাদের শুরুতেই জানিয়েছিলাম আজিজুর রহমান মুসাব্বির হত্যার বিষয়ে। আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় শনিবার সারাদিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টনে তার জানাজায় অংশ নিয়ে একথা জানান দলীয় নেতারা। পরিবারের দাবি, প্রায়ই মৃত্যুশঙ্কার কথা জানাতেন মুসাব্বির। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেন তারা। সন্ধ্যায় আজিমপুর গোরস্থানে হবে জানাজা। সকালে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে। সেখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। মর্গের বাইরে মুসাব্বিরের স্ত্রী সাংবাদিকদের জানান, যে কোনো সময় মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কার কথা প্রায়ই বলতেন মুসাব্বির। হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের জোরালো দাবি, সিসিটিভি ফুটেজ দেখে আইন শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আজিজুর রহমান মুসাব্বির এই ফ্যাসিস্ট সরকারে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে
আজকে যখন ফ্যাসিস্ট চলে গেল আমরা আমাদের ভাইকে হারালাম। এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। ময়নাতদন্ত শেষে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর হয় জানাজা। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার সারাদিন হবে বিক্ষোভ মিছিল। দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। আগামী শনিবার দিন ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের সকল মহানগরী এবং সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আর আগে বেত বাঁশের ক্ষেত্রে তারা আরও তাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই করতে পারবেন। এর ফলে অলরেডি আজকের মিটিংয়ে জানানো হয় যে জার্মান একটা কোম্পানি তারা তাদের ইন্টারেস্ট শো করেছে ইনভেস্টমেন্ট করার জন্য। এটা ছিল তৃতীয়। আর এনডিসি 3-র ক্ষেত্রে ডিসিশনটা আপনি জানেন যে বাংলাদেশ ইউএনের যতগুলো ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যতগুলো কনভেনশন আছে এগুলোর একটা সিগনেটরি, এবং প্যারিস ক্লাইমেট জলবায়ু কনফারেন্সের পরের থেকে থার্ড এনডিসির প্রণয়ন বাংলাদেশ অনেকগুলো এনডিসি প্রণয়নপূর্বক ইউএনএফসিসি সচিবালয়ে তার প্রতি বছর এই এনডিসি মানে এটার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এটা জানানো লাগে যে আপনি কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবেন বা গ্রিন হাউস নিঃসরণ কমাবেন, সেটার একটা আপনার তাদেরকে জানাতে হয়। সেই কাজটার জন্য থার্ড এনডিসি মাধ্যমে আমরা কি কি কাজ করছি, সামনের বছরগুলোতে আমরা কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবো, গ্রিন হাউস নিঃসরণ এটার একটা তালিকা করা হয়েছে যে এই কাজগুলো হবে। তো এটার মূল ছিল যে 2022 সালের গ্রিন হাউস গ্যাস নির্গমন ছিল বাংলাদেশের 202.04 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড, যা 2035 সাল নাগাদ 418.40 মিলিয়ন টনে দাঁড়াবে। এই থেকে 418.40 টন থেকে 84.97 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করার টার্গেট রাখা হয়েছে এই এনডিসি 3.0-তে। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছিলেন, আমরা সেখানে ছিলাম। এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমাতে চায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে সকাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ী সমবায় সমিতি। এতে ভোক্তা পর্যায়ে দুর্ভোগ বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ রাখবে তারা। এর আগে বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি। এ বিষয়ে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য একটি নোটিশ জারি করে ব্যবসায়ী সমিতি। এতে বলা হয় সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। বিকেল 3টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরেই সরকার নির্ধারিত দাম 1307 টাকার বদলে কয়েকশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। যৌথভাবে বসা তারা দ্রুত একটা আলোচনা আসুক, আসে আমাদেরকে একটা রেট দেখ, ওই রেটে যেহেতু বিক্রি করলে আমাদেরও জরিমানা না হয়, কোনো গ্রাহকের জন্য কোনো ক্ষতি না হয়। বাধ্য হয়ে যে রেট দেওয়া থেকে 20 টাকা 30 টাকা বেশি ব্যস্ত হইতেছে পাইকারি কাছে, তো এতে আবার তার জরিমানা করতেছে। এই জন্য শুধু জরিমানা দিয়ে তো তার আমাদের লাভ নেই, এই জন্য আমরা বন্ধ করে দিচ্ছি। আগে যেরকম আমরা 1200 বা 1250 কিনতাম, এখন এটা 1800 লাগে। এগুলো একটা ভোগান্তি, আবার গ্যাসও পাওয়া যায় না। সাধারণ কেটে খাই, ওর অবস্থা কি হবে? তো এটা যদি নিয়ন্ত্রণে না আসে তা আমরা কি করে খাবো, কি করে বাঁচবো?
দর্শক, আমরা গ্যাস সংকটের খবর জানবো আমাদের সহকর্মী শামীম রেজার কাছ থেকে। শামীম, এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে সমিতির নেতাদের বৈঠক হয়েছে, বৈঠকের ব্যাপারে একটু জানতে চাই, কি সিদ্ধান্ত এলো? ডিস্ট্রিবিউটরদের সাথে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আসলে তারা বেশ কয়েকটি দাবি নিয়ে এসেছেন, যার মধ্যে তারা উল্লেখ করেছেন যে সরকার যে নির্ধারিত দাম আসলে বেঁধে দেন, এই দামে ডিস্ট্রিবিউটররা যখন বিক্রি করেন সেখানে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। কারণ এলপিজি গ্যাসের যে সিলিন্ডার, এগুলো সরবরাহ থেকে শুরু করে তাদের দোকান ভাড়া, সেখানে তাদের যারা কর্মচারী আছেন তাদের বেতন ভাতা, সব কিছু দিয়ে আসলে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। এজন্য তারা এখানে সরাসরি আসলে এনার্জি রেগুলেশন চেয়ারম্যানকে তারা দাবি করেন যে সরকার যেহেতু 1306 টাকা নির্ধারণ করেছে, তারা এটাকে 1500 টাকা বিক্রি করতে চান। তারা সরাসরি বলেছেন। সেখানে চেয়ারম্যানও বলছিলেন যে দাম তো ঠিক এভাবে নির্ধারণ করা যায় না, এর জন্য আলাদা শুনানি করতে হয়, সেই শুনানির একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই দাম নির্ধারণ করতে হয়। তারপরও তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে 1500 টাকার নিচে আসলে যদি তারা এলপিজি গ্যাসের সিলিন্ডারগুলো বিক্রি করেন সেখানে তাদের ক্ষতির মুখে পড়তে হয়। এই বিষয়টি তারা বিবেচনার কথা বলেছেন এবং একই সাথে তারা বলেছেন যে চলমান যে ভোক্তা অধিকারের যে অভিযানগুলো চলছে, এই অভিযানে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়। এক পর্যায়ে তাদেরকে 30, 40, 1 লাখ এভাবেই তাদেরকে জরিমানা করা হয়। তারা বারবারই বলছিলেন যে আমরা যারা ব্যবসায়ী আছি, আমাদের নানা দিক বিবেচনা করে ব্যবসা করতে হয়। সরকার নির্ধারিত যে দাম থাকে সেই দামে আসলে আমাদের পক্ষে বিক্রি করা সম্ভব হয় না। যারা উৎপাদক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকেই তারা ওই দামে কিনে আনেন বা ওই দামে তাদের যেসব দোকানগুলো আছে সেসব জায়গায় সরবরাহ করেন। এই সব দিক বিবেচনা করে অভিযান বন্ধ সহ আসলে তারা যে 1500 টাকায় 12 কেজি সিলিন্ডার বিক্রির যে দাবি করেছেন, সেই দাবিটা রাখার আহ্বান জানিয়েছেন তারা এবং চেয়ারম্যানও তাদেরকে বলেছেন যে তারা তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন। লোপা। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনে নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান। কাউকে রাজনৈতিকভাবে হুমকি মনে করলে কিংবা বিরোধী মতের বহু মানুষকে গুম করে নির্যাতনের পর হত্যা করে জিয়াউল হাসান, যার সব তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী তারিখ 13 এপ্রিল। জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন। মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 18 ডিসেম্বর পায়োনিয়ার নিটোয়ার বিডি লিমিটেডের গেটে স্লোগান দিয়ে লোক জড়ো ও উত্তেজনা সৃষ্টি করে দীপুকে হত্যার ঘটনায় সরাসরি নেতৃত্ব দেন গ্রেফতারকৃত ইয়াসিন। এরপর থেকে তিনি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। পরে পরিচয় গোপন করে সুফা মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগ দেন। গোপন খবরের ভিত্তিতে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। ভোররাতে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বাড়ির পাশের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পায়। তাকে সোহান ব্যাপারী নামে চিহ্নিত করেন স্থানীয়রা। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে গেছে। আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেলই বিস্ফোরিত হয়েছে। নিহত সোহানের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে উঠে বইয়া রয়েছি, আর কিছু দেখিও না, কিছু শোনার মতো আমার ক্ষমতা নাই। বুঝেন তো, আমার গরিব মানুষ, আমার ঘরে গেছে বোমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুরাইছে না কি সেও জানি না। আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণে হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্তকারী কাজ করতেছি, বিভিন্ন আগে কাজ করতেছি। সুন্দরবনে 2 পর্যটক সহ রিসোর্টের মালিককে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত মাসুম বাহিনীর প্রধান মাসুমকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দেশি বিদেশি অস্ত্র, কার্তুজ সহ পর্যটকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া 5টি মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। সকালে বিসিজি মোংলায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। তিনি জানান, আটককৃত ব্যক্তিদের দেয়া তথ্য গোয়েন্দা নজরদারির মাধ্যমে বুধবার কোস্টগার্ড খুলনার তেরোখাদা থানাধীন ধানখালী সংলগ্ন এলাকা থেকে বাহিনীটির প্রধান মাসুম মৃধাকে আটক করে। পরে মাসুমের দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আমরা তেরোখাদায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং মূল হোতা আমার মাসুম মৃধাকে আমরা গ্রেফতার করি। বর্তমানে এই আটককৃত আমাদের যে মাসুম মৃধার মূল ডাকাতকে আমরা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।